জীবনটাকে আমরা ভীষণ জটিল করে ফেলি। জীবনটাকে আমরা মনে করি যেন সব সময় খুব সঠিক শুদ্ধভাবে পরিচালিত হবে, কিন্তু সেটা কি সম্ভব? একেবারেই নয়। অতীত ঘাটলে আমরা যে কিছু ভুল করি সেগুলো কিন্তু বারবার চোখের সামনে চলে আসে, আমাদের মন খারাপ হয়, কিন্তু সেই ভুলগুলোই আমাদের চালিকার শক্তি। আমাদেরকে সামনের পথটাতে কিভাবে পা ফেলতে হবে, কিভাবে সঠিকভাবে জীবন নির্ধারণ করতে হবে তাই শিখিয়ে দেয়। সেই সঙ্গে যোগ হলো এমন একটি অনুষঙ্গ যেখানে শুধুই খুশি এবং খুশি। আর দুদিন পরে পবিত্র ঈদ উল আজহা, আর সেই জন্য ঘরে ফেরা মানুষের ঢল নেমেছে। সবাই চলে যাচ্ছে পরিবার পরিজনের কাছে, এক আনন্দ ঘন মুহূর্ত। যদিও যাত্রাপথে ট্রাফিক জ্যাম অনেকটা কষ্ট পোহাতে হয় মানুষকে, তবুও আনন্দটা যেন এক তিল কমে না যখন মনে পড়ে পরিবারের সঙ্গে ঈদ কাটাবো। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং জানাচ্ছি শুভ সকাল। আমন্ত্রণ সকাল 24-এ। আজ বৃহস্পতিবার, 22 জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ, 5 জুন 2025 খ্রিস্টাব্দ। অনুষ্ঠান সঞ্চালনা করছি আজ তাসনুভা মোহনা। আজ শুরুতেই জাতীয় দৈনিকগুলোর সংবাদ শিরোনাম আপনাদের জানিয়ে দেব। সবসময় সমকাল দিয়ে শুরু করি, আজকেও তাই। সমকালে আজ প্রধান সংবাদ শিরোনামটি হজ উপলক্ষে, কারণ আজ পবিত্র হজ, ত্যাগের ঈদের অপেক্ষা। তার পাশে আরেকটি শিরোনাম করছে সমকাল, মুজিবনগর সরকারের সবাই মুক্তিযোদ্ধা বললেন উপদেষ্টা। সমকালে প্রকাশিত প্রতিবেদনের ব্যাখ্যা প্রসঙ্গে আরও একটি প্রতিবেদন করেছে সমকাল, যেটি প্রথম পাতায় প্রকাশিত হয়েছে। সেটিকে ছাপিয়ে আমরা পরবর্তী পাতায় চলে যাচ্ছি, যেখানে বলা হচ্ছে নির্বাচনী এলাকায় বিএনপির প্রবীণ নবীন নেতারা ঈদ রাজনীতি আরও বেশি জমজমাট। সমাজের ভদ্রলোকেরা গুমে জড়িত ছিলেন। গুম কমিশনের প্রতিবেদন পেশ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বললেন কথা। 3 শতাধিক ব্যক্তি এখনও নিখোঁজ, কমিশন বলছে। ইশরাকের বিষয়ে দায়িত্ব সম্পন্ন করেছে ইসি, নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলছেন। অনুদানে চলবে এনসিপি, হিসাব থাকবে প্রকাশ্যে। এখানে আরও একটি প্রতিবেদন হয়েছে যেটি ভ্রমণ প্রসঙ্গে। ভ্রমণের সময় বমি প্রতিরোধে করণীয় কি? বাসে ঘুমিয়ে গেলে বমি আসে না, কারণ চোখ তখন ইনফরমেশন দেয় না। খুবই চাঞ্চল্যকর একটি তথ্য। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। প্রথম আলোর সংবাদ শিরোনামে এসেছে অভিনেতা, জনপ্রিয় এবং বিখ্যাত অভিনেতা আবুল হায়াত, তার একটি সাক্ষাৎকার এসো নিপবনের শিরোনামে। ঈদ এলেই আমার ইচ্ছা করে। আর বাবার লাশ রেখে কোরবানির হাটে, বাবাকে হারিয়ে গরুর হাটে আরিফুল। এদিকে সাবিলা নূর, অভিনেত্রী সাবিলা নূরকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রথম আলো, যার শিরোনাম লিচুর বাগানে আমি। পবিত্র হজ আজ, আরাফাতে হাজিরা। হজের মূল আনুষ্ঠানিকতা আরাফাতের ময়দানে অবস্থান। মিনা থেকে আজ ফজরের নামাজের পর হাজিরা সেখানে যাচ্ছেন। 5 ব্যাংক মিলে হবে একটি ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সভা, গ্রাহকের লেনদেনে কোনো সমস্যা হবে না। শীর্ষ পর্যায়ে ব্যতীত অন্য ব্যাংকাররা প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত চাকরিতে থাকবেন। দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদন, 36 জেলায় গুমের ঘটনায় তথ্য পেয়েছে কমিশন। ঢাকায় টিকে আছে 13 লাখ গাছ। আজ বিশ্ব পরিবেশ দিবসও। প্রথমবারের মতো হওয়া বৃক্ষ জরিপ বলছে ঢাকায় সব মিলিয়ে 33 গোত্রের 110 প্রজাতির গাছ পাওয়া গেছে। এই ছিল প্রথম আলোর সংবাদ শিরোনাম। এবারে আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক, পড়ছি সংবাদ শিরোনামগুলো। এখানেও হজ সম্পর্কিত শিরোনাম করা হয়েছে, সেটি আর পড়ছি না। গুমের শিকার 300 ব্যক্তি এখনও নিখোঁজ আছেন। অভিযোগ জমা পড়েছে 1850টি, তদন্ত শেষ হয়েছে 1350টির। গুমের মেইন কালপ্রিট ছিল র্যাবের গোয়েন্দা উইং, প্রেস সচিব বলছে এ কথা, যেটি দ্বিতীয় ইন্টারিম রিপোর্ট গুম কমিশনের, সেখান থেকে পাওয়া এই তথ্য। বঙ্গবন্ধু ও তাজউদ্দিন সহ মুজিবনগর সরকারের সদস্যরা বীর মুক্তিযোদ্ধা, অন্যরা সহযোগী। ঈদে এটি বলছে অধ্যাদেশ দিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে, বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। এদিকে ঈদে নিরাপত্তা সহ সার্বিক প্রস্তুতি ভালো, বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই ছিল দৈনিক ইত্তেফাক। সর্বশেষ পত্রিকা যুগান্তরের শিরোনাম পড়ছে ঈদের আনন্দ যাত্রায় মৃদু ভোগান্তি, শেকড়ের টানে ঢাকা ছাড়ছে মানুষ।
সাংবাদিকদের মুক্তিযোদ্ধা উপদেষ্টা বললেন, শেখ মুজিব ও 4 নেতা বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিলের খবর সঠিক নয়। কোরবানির ঈদে ভোটের হাওয়া, দাড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরে পাচ্ছে জামায়াত। ইসির জরুরি বৈঠকের সিদ্ধান্ত, ইশরাকের বিষয়ে আর কিছু করবে না ইসি। শেষ করবার আগে যুগান্তর পত্রিকা যে শিরোনামটি পড়ছিলাম, যেটি বলছেন যে মৃদু ভোগান্তি হচ্ছে ঈদের আনন্দেও, সেটি সম্পর্কে ইনসাইটে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, যেটা প্রতি বছর ঈদুল আজহা এবং ঈদুল ফিতরেও ট্রেনে যে ভিড়টি দেখা যায়, সেখানে বলা হচ্ছে ট্রেনের কোথাও তিল ধারণের ঠাঁই নেই। গ্রামে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে জীবনের ঝুঁকি নিয়ে গন্তব্যে ছুটছে ঘরমুখো মানুষ। বুধবার টঙ্গী রেল স্টেশন এলাকায় থেকে তোলা এই ছবিটি আমরা দেখতে পাচ্ছি। এই যে রেলওয়েতে এত ভিড়, রেল স্টেশনে এত ভিড় মানুষের, ঘরে ফেরা মানুষের সেই ঈদ যাত্রার খবরই আপনাদেরকে জানাতে চাই। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খবর জানাবো। চলুন, আমাদের সঙ্গে আছেন মাসুদ রানা। মাসুদ, আপনাকে শুভ সকাল জানাই। ঘরে ফিরছে মানুষ, খুব বেশি দেরি নেই আর ঈদের ছুটি যেহেতু হয়ে গেছে, সেহেতু হাইওয়েতে, সড়কগুলোতে আসলে যে কোনো যানবাহনেরই বিশেষ ভিড় আমরা দেখতে পাচ্ছি। মহাসড়কের অবস্থান কি এবং রেলওয়ের কি অবস্থা জানাবেন? শুভ সকাল। আপনি জানেন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার জন্য এই যে ঢাকার রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে যে সাধারণ মানুষজন রয়েছে, তারা কিন্তু ইতিমধ্যে বাড়ি ফিরতে শুরু করেছেন। তারা এই যে ঈদকে তাদের পরিবার পরিজনদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য কিন্তু তারা অনেকটাই কষ্ট করেই কিন্তু বাড়ির দিকে রওনা দিয়েছেন। আমার পিছনে যে মহাসড়কটি দেখতে পাচ্ছেন, এটি হলো ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক। এই মহাসড়কে এখন বর্তমান চিত্র হচ্ছে অনেকটাই ধীর গতিতে কিন্তু গাড়ি চলাচল করছে। এই টাঙ্গাইলের যে পুলিশ সুপার রয়েছেন, টাঙ্গাইলের অন্যান্য কর্মকর্তা রয়েছেন, তাদের সাথে আমি কথা বলেছি। তারা জানিয়েছেন গতকাল বিকেল থেকে কিন্তু ঢাকা টাঙ্গাইল যে মহাসড়কটি রয়েছে, এই মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে, সেই সাথে মানুষের চাপও বৃদ্ধি পায়। এর ফলে কিন্তু এই মহাসড়কে বিকেলের পর থেকে অতিরিক্ত প্রায় কয়েক দ্বিগুণ গাড়ি কিন্তু চলাচল করছে, যে কারণে মহাসড়কে অনেকটাই ধীরগতি দেখা দেয়। এবং সেই সাথে এই মহাসড়কের গতকাল থেকে এখন পর্যন্ত বেশ কয়েকটি অংশে সড়ক দুর্ঘটনা এবং গাড়ি বিকল হওয়ার কারণে কিন্তু এই মহাসড়কে যে যারা চলাচল করছেন, তারা অনেকটাই কিছুটা দুর্ভোগের মধ্যে পড়েন। যে কারণে কিন্তু এই যে মহাসড়ক, দীর্ঘ 65 কিলোমিটার মহাসড়ক, এই মহাসড়কের প্রায় অনেকাংশেই কিন্তু এই ধীরগতি এবং পরবর্তীতে যানজটের সৃষ্টি হয়। এখন বর্তমানে এই মহাসড়কটিতে কিন্তু ধীরগতি চলাচল করছে। এটি টাঙ্গাইলের এলাঙ্গা থেকে টাঙ্গাইল সদরের রাবনা বাইপাস পর্যন্ত এটি বর্তমান চিত্র রয়েছে বলে জানিয়েছেন টাঙ্গাইল পুলিশ সুপার। এছাড়াও তিনি আরও জানিয়েছেন যে অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই যে ধীরগতি এবং লম্বা ট্রেন হচ্ছে, সেই জিনিসটি তারা নিয়ে কাজ করছেন এবং পরবর্তী আধা ঘন্টার মধ্যে এই মহাসড়কটি স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করবেন। এছাড়াও টাঙ্গাইলে প্রায় 6 শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে, যারা এই যানজট নিরসনে এবং মানুষ যেন নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে, এই পরিবার পরিজনদের সাথে ঈদ করতে পারে, সেই জন্য তারা কাজ করে যাচ্ছেন। আর এর পাশাপাশি টাঙ্গাইলের যে রেল স্টেশন রয়েছে, সেই রেল স্টেশনে আমি খোঁজ খবর দিয়েছি। তারা আমাকে জানিয়েছেন এই যে টাঙ্গাইলের যে স্টেশন রয়েছে, 7 থেকে 8টি স্টেশন রয়েছে, স্বাভাবিকভাবেই মানুষজন তারা বাড়িতে যেতে পারছেন এবং এই রেলপথের মাধ্যমে তারা কিন্তু নির্বিঘ্নে যাচ্ছেন। তাসনুবা, অনেক ধন্যবাদ মাসুদের সাথে যুক্ত হবার জন্য। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খবর জানছিলাম, সেই সঙ্গে খানিকটা জানিয়ে দিলাম রেলপথের খবরও। এবারে চলে যাচ্ছি মাওয়া প্রান্তে। মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শুভ ঘোষ, তার কাছ থেকে জানবো আমরা বিস্তারিত। শুভ সকাল আপনাকে। এখন রাজধানী থেকে ঘরমুখো হচ্ছেন মানুষ, তাই প্রত্যেকটা সড়কে ভীষণ যানজট এবং মানুষের ভিড়, কোলাহল খুব বেশি। মাওয়া প্রান্তে মুন্সিগঞ্জে পদ্মা সেতুর যে এলাকাটি রয়েছে, সেখানে আসলে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন আপনি? বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ একসাথে আপনাদের নিরাপদ যাত্রার জন্য সচেতন। প্রিয় চালকগণ, পদ্মা সেতু পার হওয়ার সময় দয়া করে নিরাপত্তা নির্দেশনা মেনে চলুন। যানবাহনের গতি ঘন্টায় 80 কিলোমিটার অতিক্রম করবেন না। দুই যানবাহনের মাঝখানে কমপক্ষে 50 ফুট নিরাপদ দূরত্ব বজায় রাখুন।
তাসনুভা, আসলে শেকড়ের টানে কর্মব্যস্ত নগরীর রাজধানী ছেড়ে মেঠো পথে গ্রামে ফিরছেন যারা, তাদের চোখে মুখে কিন্তু এখন এক ধরনের উৎসবের ছাপ। আমরা দেখেছি যে নতুন পোশাক গায়ে দিয়ে ঈদের আগেই কিন্তু আসলে ছোট ছোট শিশুরা বাড়ি ফিরছে। বিশেষ করে সকাল থেকেই আমরা মাওয়া প্রান্তে কিন্তু দেখেছি, মাওয়া প্রান্তে দেখছি যে যানবাহনের যে ভিড় সেটি কিন্তু বেলা বাড়ার সাথে সাথে থেমে থেমে অব্যাহত আছে। সবচাইতে বেশি যেসব যানবাহন চোখে পড়ছে তার মধ্যে কিন্তু মোটরসাইকেলের সংখ্যাই সবচাইতে বেশি। এই 2 চাকার বাহনকে সঙ্গী করে কিন্তু আসলে নগর ছেড়ে গ্রামে ছুটছেন মানুষ। তারা বলছেন ঈদের আগে টানা 10 দিনের যে লম্বা ছুটি শুরু হয়েছে, এই সময়টাতে আসলে পরিবারের প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ উদযাপন করতেই কিন্তু আসলে তারা রওনা দিয়েছেন। এবং সড়ক পথে আজকে কিন্তু তারা যানবাহনের দীর্ঘ সারি থাকলেও আসলে তেমন ভোগান্তি কিংবা যানজটের তথ্য এখন পর্যন্ত কেউ অভিযোগ জানাননি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে। তবে গণপরিবহন এবং যাত্রীবাহী বাস যেগুলো আসছে সেগুলোতে কিন্তু তিল ধারণের কোনো ঠাঁই নেই। সবগুলো বাসেই কিন্তু আমরা দেখছি যে ঠাসাঠাসি করে যাত্রীরা যাচ্ছেন। তবে গণপরিবহনের যাত্রীদেরকে কিন্তু অতিরিক্ত ভাড়া দেয়ের একটি অভিযোগ গণপরিবহনের যাত্রীরা করেছেন। অন্য দিক থেকে আসলে ব্যক্তিগত যানবাহনে যারা যাচ্ছেন তাদের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ নেই। এবছর কিন্তু ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রায় 6টি চেকপোস্টে যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা প্রতিরোধে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। এবং এই যে ঈদযাত্রায় বাড়ি ফেরা মানুষের যে চিত্র, সেখানে ধীরগতি কিংবা যানবাহনের দীর্ঘটির সারি থাকলেও সবচেয়ে আশাব্যঞ্জক খবর হচ্ছে এখন পর্যন্ত অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কোনো খবর নেই। যারা বাড়ি ফিরছেন তাদের প্রত্যাশা ফিরতি পথে যখন আবার ঈদ উদযাপন শেষে আবার রাজধানীতে তারা ফিরবেন, এই পরিবেশটি ধরে রাখলে নিরাপদে তারা ফিরতে পারবেন, এই প্রত্যাশাটি কিন্তু তারা রেখেছেন। শুভ, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আমরা পত্রিকার শিরোনামগুলো পড়ছিলাম এবং সেখান থেকে জেনে এলাম ঢাকা থেকে বিভিন্ন সড়কের খবরাখবর যেখান থেকে মানুষ বাড়ি ফিরছেন। রাজধানী ঢাকা থেকে আসলে সাথে এক নাগাড়ে যখন প্রচুর মানুষ ঘরে ফিরছেন তখন এই মানুষের ঢলের কারণে যানবাহনের চাপটা পড়বে, সেটাই খুব স্বাভাবিক। তবু যেন সুস্থভাবে তারা বাড়ি ফিরতে পারেন এবং পরিবারের সাথে ঈদ আনন্দ উদযাপন করে আবার যেন তারা কাজের জায়গায় কর্মস্থলে ফেরত আসতে পারেন, সেটাই আমাদের প্রত্যাশা। ঈদ অনেক আনন্দে কাটুক। এবারে নিচ্ছি সকাল 24 থেকে ছোট্ট একটা বিরতি। আমন্ত্রণ আরও একবার, দেখছেন সকাল 24। ঈদ উল আজহার বিশেষ ছুটিকে উদ্দেশ্য করে পর্যটন কেন্দ্রগুলো প্রস্তুত হতে শুরু করেছে। সেই খবরে জানাবো আজ। বান্দরবান থেকে সরাসরি যুক্ত করছি আমাদের সহকর্মী ইয়াসিনুল হাকিমকে। ইয়াসিন, শুভ সকাল আপনাকে। ঈদ মোবারক জানানোর সময় হয়ে এসেছে, কারণ ঈদ খুবই আসন্ন, কাছাকাছি, এবং এই সময় ঘরে ফেরা মানুষরা যেহেতু ছুটিটা একটু বেশি পান, তারা প্রস্তুত থাকেন বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো ঘুরে আসার জন্য। এই যে বেড়ানোর প্রস্তুতি, সেই জন্য পর্যটন কেন্দ্রগুলোরও একটা বিশেষ প্রস্তুতি থাকে। বান্দরবানের প্রস্তুতি কেমন? হ্যাঁ, এখানে আসলে যে জিনিসটা হয়, শীত, বর্ষা, শরৎ, হেমন্ত এক এক সময় এক একটা রূপে ধরা দেয় পার্বত্য চট্টগ্রামের পর্যটন স্পটগুলো। বিশেষ করে কয়েকদিনের বৈরী আবহাওয়ার কারণে কিন্তু এখানে পাহাড়ের গাছগুলো অনেকটা আসলে সবুজ হয়ে গিয়েছে। মূলত বৃষ্টিপাতের কারণে গাছের যে পাতাগুলো ঝরে গিয়েছিল সেগুলো নতুন রূপ নিয়েছে। পাশাপাশি এমন সময়ে যদি সেই ঈদের ছুটি হয় তাহলে পর্যটকদের আগমনের সারাটা আরো অনেকটা বেশি দেখা যায়। সেই কারণে আমরা হোটেলগুলো খবর নিয়েছিলাম গত কয়েকদিন ধরে কি পরিমাণ তাদের বুকিং রয়েছে এবং ঈদের পরবর্তী কি রকম বুকিং রয়েছে। তারা আমাদেরকে যেটি বলছে, বৈরী আবহাওয়ার আগে তাদেরকে 40% বুকিং ইতিমধ্যে হয়ে গেছে। তবে 2-1 দিন বৈরী আবহাওয়ার কারণে যে 4-5 দিনে টানা বর্ষণ ছিল, বৃষ্টি ছিল, বিভিন্ন জায়গায় পাহাড় ধসের আশঙ্কা ছিল, সেই কারণে কিছুটা বুকিং তাদের অনেকটা আসলে স্লো হয়েছে বলে জানিয়েছে। তবে তারা আশা করছে ঈদের পরবর্তী যেহেতু একটি লম্বা ছুটি আছে, সেজন্য তাদের শতভাগ বুকিং হওয়ার একটি প্রবণতা হইতে বলে দেখছি। ইতিমধ্যে তাদের প্রায় 40% বুকিং সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছে। আমরা দেখেছি ঈদকে সামনে রেখে এবং এই পর্যটনের এই সময়টাকে তারা ধরার জন্য পর্যটন সংশ্লিষ্টরা তাদের হোটেলগুলোতে নতুন রূপে সাজিয়েছে, বিভিন্ন জায়গায় রং করেছে। পাশাপাশি গাড়ি যেগুলো রয়েছে 400-এর অধিক যে পরিবহনগুলো রয়েছে পর্যটকবাহী, সেগুলো নতুন রূপে সাজানো হয়েছে। এবং আমরা কথা বলেছি হোটেল অনেক সাথে, তারা যেটি বলছে পর্যটকরা নির্বিঘ্নে যাতে বান্দরবান ভ্রমণ করতে পারে, সেজন্য তারা বিভিন্ন পর্যটন
যে হোটেলগুলো রয়েছে সেগুলোকে আধুনিকতার পাশাপাশি বিভিন্ন সুযোগ সুবিধা তারা নিশ্চিত করেছে। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে, জেলা প্রশাসন আমাদেরকে যেটি জানিয়েছে বান্দরবানের প্রত্যেকটি পর্যটন স্পটে পর্যটনের জন্য বাড়তি নিরাপত্তা এবং নতুন নতুন সাজানো হয়েছে। এবং অন্যদিকে বৈরী আবহাওয়ার কারণে বান্দরবানের লামা উপজেলার বেশ সব পর্যটন কেন্দ্র কিন্তু আসলে বন্ধ ঘোষণা করা হয়েছিল। যতদিন পর্যন্ত এই বৈরী আবহাওয়া থাকবে ততদিন পর্যন্ত সেখানে পর্যটক না যাওয়ার জন্য নিরুৎসাহিত করা হয়েছিল। তবে আশা করা হচ্ছে যেহেতু গতকাল এবং আজকে রোদের দেখা মিলেছে এবং বৃষ্টিপাত না থাকার কারণে হয়তোবা সেটি আজকে বা আগামীকালকের মধ্যে হয়তোবা সেটি উন্মুক্ত হতে পারে পর্যটকদের জন্য। তবে ঈদকে সামনে রেখে কিন্তু পার্বত্য জেলা বান্দরবানে যে বুকিং ইতিমধ্যে হয়েছে প্রায় 60 থেকে 40% বিভিন্ন পরিবহন হয়েছে। প্রায় 70টি পর্যটন স্পটের মধ্যে অনেকগুলোতে আসলে পর্যটকের ভ্রমণে যেহেতু নিরুৎসাহিত করা হচ্ছে সেগুলো বাদ দিয়ে অন্য পর্যটন স্পটগুলোতে কিন্তু আসলে বুকিং রয়েছে বলে জানিয়েছে। সব মিলে ঈদের পরবর্তী সময়ে পর্যটকের মুখরিত হয়ে উঠবে এই পার্বত্য জনপদ। এরপর পাশাপাশি যে ক্ষতিটা আসলে দীর্ঘদিন ধরে হয়ে আসছিল হোটেল মোটেল এবং পর্যটন সংস্থা সেটি আসলে তারা কাটিয়ে উঠতে পারবে বলে জানিয়েছে। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ ইয়াসিন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা আমাদের সহকর্মী ইয়াসিনুল হাকিমের কাছ থেকে জানছিলাম বান্দরবানের খবরাখবর, পর্যটনের খবরাখবর। এবারে সেই পাহাড়েরই আরও একটি খবর, বুনো ফল রক্তগোটা। পাহাড়িদের কাছে পরিচিত ভিন্ন ভিন্ন নামে, খেতে কিছুটা টক মিষ্টি। দিনে দিনে চাহিদা বাড়ায় এখন এই ফলটি বাণিজ্যিকভাবে চাষ করছেন অনেকেই। চলুন দেখে আসি এ নিয়ে এবার একটি প্রতিবেদন। দূর থেকে দেখতে আঙ্গুর ফলের মতো মনে হলো, আসলে এটি পাহাড়ি বুনো ফল, যার নাম রক্তফল বা রক্তগোটা। লাল টকটকে এই ফলটি টক ও মিষ্টি হওয়ায় বেশ জনপ্রিয়। সাধারণত কাঁচা অবস্থায় এই ফলটি খাওয়া যায় না, তাই পেকে লাল হওয়ার পরে খাওয়া যায়। ফেব্রুয়ারি থেকে ফুল আসতে শুরু করে এবং এপ্রিল থেকে জুন পর্যন্ত ফল পাওয়া যায়। তবে বছরে লতায় একবার ফুল আসে। একটি প্রাপ্তবয়স্ক গাছে কমপক্ষে 20 থেকে 25 হাজার ফল ধরে। ওটা বড় হইতে হইতে প্রায় 7 হতে 8 বছর হইলে ওটা মানে গুলোগুলি বাইর হয়। যত বড় হবে গাছ ততই ওরা ধরবে বেশি এই রঙগুলো। বাজারে এখন বিক্রি হচ্ছে প্রায় 350 থেকে 400। বর্তমানে ফলটির চাহিদা বেড়ে যাওয়ায় কৃষকদের মধ্যে বাণিজ্যিকভাবে চাষ করার উদ্যোগ দেখা যাচ্ছে। বীজ ও কলম উভয় পদ্ধতিতে এই গাছের বংশ বিস্তার করা যায় বলে জানান এই কৃষি কর্মকর্তা। এটা আমি রিসার্চের সঙ্গে কথা বলে দেখেছি, এটা রিসার্চ এখনো এটা নিয়ে কাজ করছে না। তবে আমাদের যে পাহাড়ি কৃষি গবেষণা ইনস্টিটিউট আছে রাইখালিতে, ওনারা বলছেন যে এটা নিয়ে তারা কাজ করবেন। বাণিজ্যিকভাবে চাষ করে লাভবানের সম্ভাবনা থাকায় কৃষি গবেষণা ইনস্টিটিউট ফলটির নতুন জাত উদ্ভাবনে উদ্যোগ নেবে, এমনটাই প্রত্যাশা কৃষকদের। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙ্গামাট। যেহেতু ঘরে ফেরা মানুষের ঢল নেমেছে, সেহেতু আবহাওয়ার তথ্যটা জানা ভীষণ জরুরি, কারণ সাবধানতা অবলম্বন করতে হবে। তাই চলুন দেখে নেওয়া যাক গেল 24 ঘন্টার আবহাওয়ার তথ্য কি বলছে। সেই সঙ্গে যথারীতি জানিয়ে দিচ্ছি আজ সারাদিনের আবহাওয়ার পূর্বাভাস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 30.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 24 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস। রংপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.7 এবং সর্বনিম্ন ছিল 24.7 ডিগ্রি সেলসিয়াস। সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.2 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.2 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.2 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.2 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.5 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 23.8 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ডিমলায় 22.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় 34.5 ডিগ্রি সেলসিয়াস।
আজ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আজ সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জানিয়ে দিলাম আবহাওয়া বার্তা, অবশ্যই সাবধানে থাকবেন সকলে। এবার নিয়ে যাচ্ছি উত্তরের জেলা কুড়িগ্রামে। সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী গোলাম মাওলা সিরাজ। তার কাছ থেকে আমরা জানবো সেখানকার উত্তরাঞ্চলের আবহাওয়া পরিস্থিতি কেমন, এবং যেহেতু কদিন ধরেই বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়েছে, তাই কুড়িগ্রামের সেখানকার অবস্থা কি, চলুন জানা যাক। সিরাজ, আপনাকে শুভ সকাল জানাই। বেশ কয়েকদিন ধরে ঢাকাতেও খানিকটা বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছে এবং থেমে থেমে বৃষ্টি হচ্ছে। উত্তরাঞ্চলের জেলা কুড়িগ্রাম, সেখানে বৃষ্টিপাতে কি অবস্থা হচ্ছে সেখানকার জনজীবনের, এবং নদ নদীর পানি কতখানি বেড়েছে সেটিও জানতে চাই। যোগ করবেন আশা করছি। শুভ সকাল। হচ্ছে যে গত দুদিন থেকেই কিন্তু কুড়িগ্রাম সহ এই এলাকার আকাশে কিন্তু বৃষ্টি কিছুটা কমেছে, কিন্তু তার আগ পর্যন্ত বৃষ্টির যে ঘন ঘটা ছিল, মেঘের যে ঘন ঘটা ছিল, সেটা আসলে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বেশি ছিল। এবং নদ নদীর পানি, সেই নদ নদীর পানিও কিন্তু বেড়ে গিয়েছিল। আমার ইতোমধ্যেই যদি আমরা বলি যে উজানের ঢল এবং বৃষ্টির পানি দুয়ে মিলে কিন্তু ইতোমধ্যে দুইবার তিস্তার একেবারে যে নিচু এলাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু তলিয়ে গেছে। এখনো কিন্তু বেশ কিছু ফসল কিন্তু এখন পর্যন্ত পানির নিচে রয়েছে। এবং একটু দুঃখের খবর বলে রাখি যে এই দুই পানিতেই কিন্তু 4 কোটিরও বেশি টাকার ক্ষতি ইতোমধ্যে কৃষকের হয়েছে। আর আজকে সকাল থেকে তেমন বৃষ্টি নেই, তবে আকাশ মেঘলা, এখন একটু গুড়ি গুড়ি বৃষ্টি দেখা যাচ্ছে। আর আগামী যেহেতু হচ্ছে যে একদিন পরেই ঈদ, সেই জায়গাটা স্থানীয় আবহাওয়া অফিসের সঙ্গে আমরা কথা বলেছিলাম যে এবারে ঈদ ঘিরে আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। স্থানীয় আবহাওয়া অফিসে যেটা আমাদেরকে জানিয়েছে যে আগামী 8 তারিখ পর্যন্ত আবহাওয়া খুব একটা বড় বৃষ্টির সম্ভাবনা নেই, অর্থাৎ এখানে হালকা ধরনের বৃষ্টি হতে পারে তেমন। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য সিরাজ। আমাদের সঙ্গে ছিলেন কুড়িগ্রাম থেকে আমাদের সহকর্মী গোলাম মাওলা সিরাজ, এবং তার কাছ থেকে আমরা শুনছিলাম উত্তরের জেলা কুড়িগ্রামে বৃষ্টিপাতের খবরাখবর এবং সেখানে নদীর পানি বেড়েছে কিনা সেই সম্পর্কে আপডেট তথ্য। এই ছিল আজকের আয়োজন, এবং আজকের শুরু থেকেই যেহেতু ঈদ যাত্রার খবরাখবর নিয়ে একটুখানি সরগরম ছিল সকাল 24, তাই সেই বিষয়ে বলবো যে সবাই সাবধানতা অবলম্বন করবেন, সুস্থভাবে বাড়ি ফিরবেন, সকলের সাথে ঈদ আনন্দ উদযাপন করবেন, এবং সেই সঙ্গে আবারও সময় মতো সুস্থভাবে কর্মস্থলে ফিরে আসবেন আশা করছি। সবাই খুব ভালো থাকবেন। যাবার আগে জানিয়ে যাই শুভ সকাল আরও একবার।